আমরা সবাই চাই সংসার খরচের লাগামটা একটু টেনে ধরতে। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির আর সংসারের এত খরচের চাপে সংসার খরচের লাগাম টেনে ধরা কিন্তু খুব সহজ বিষয় নয়। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এত সংসার খরচের মাঝেও আপনার সংসার খরচের লাগামটা একটু টেনে নিজেদের জন্য ভবিষ্যতের জন্য কিছু টাকা সঞ্চয় করে রাখবেন এবং সেই সাথে শেয়ার করব 15,000 টাকায় কিভাবে বাসা ভাড়া সহ বাচ্চাদের পড়াশোনা সহ সবকিছু নিয়ে বাজেট করে কিছু টাকা জমাতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরো একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটা জুড়ে থাকতে পারেন আমার সাথে। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো এই তো সকালবেলা কিন্তু বৃষ্টিতে এমন অবস্থা ছিল যে সকালটাকে মনে হচ্ছিল যেন সন্ধ্যা হবে এমন, মানে হয় যেন রাত্রি হয়ে আসছে। তো সেটা একটু শেয়ার করছিলাম আপনাদের সাথে। একদম কালো অন্ধকার করে কিন্তু বরিশালে বেশ কিছুদিন যাবৎ বৃষ্টি হচ্ছে। আর সেই সাথে দেখাচ্ছিলাম এই যে বেডশিটটা আর কি গুছিয়ে রেখেছি। আর বেডশিটের পাশে কিন্তু আমি এভাবে সেফটি পিন মেরে দেই। যে বেডশিটগুলো একটু ছোট হয়, মানে একদম ভিতরে গুজে রাখা যায় না, ওই বেডশিটগুলো কিন্তু এভাবে সেফটি পিন দিয়ে মেরে রাখলে তাহলে কিন্তু বাচ্চাদের ঘরে বেডশিট আর নড়াচড়া করে না, মানে নেমে আসে না। তো আমার এই বেডশিটটা কিন্তু একটু ছোট হয়, আমি ওইভাবে মানে তোশকের সাথে সেফটি পিন লাগিয়ে দিই যাতে করে বেডশিটটা বাচ্চাদের হুড়োহুড়িতেও আর কি নেমে না আসে। তো ভিডিও শুরু করার আগে আপুদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ চেক করে একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। এছাড়াও যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন। এবং সেই সাথে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও দিলে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনার একটা লাইকের মাধ্যমে কিন্তু আমার ভিডিও করার উৎসাহ উদ্দীপনা অনেকটাই বেড়ে যায়। এছাড়াও কিন্তু গত ভিডিওতে অনেক আপুরা অনেক সুন্দর কমেন্ট করেছেন। এর জন্য আপুদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই সুন্দর কমেন্টের মাধ্যমে কিন্তু আমার কাজের উৎসাহ আরো বেড়ে যায় এবং নতুন কাজ করার কিন্তু আরো বেশি অনুপ্রেরণা পাই। তো এই যে দেখেন এখানে কিন্তু মাছ কিনে এনেছি, এখানে প্রায় 1250 টাকার মাছ। তো এই যে একটা মাছ নিয়েছে 650 টাকা, আর এখানে দুটো মাছ নিয়েছে 600 টাকা। তো প্রথমে 450 টাকা দিয়ে যে মাছটা কিনেছি ওটা একটু বেশি তাজা ছিল। তো ওইটা কেনার পরে দেখি যে এই মাছ দুটো 650 টাকা বলাতে ওটাও কিন্তু দিয়ে দিয়েছে। তো তারপর একটু আশ্চর্যই হলাম যে মাছটা কি নষ্ট নাকি, পরে কোটার পর দেখলাম যে না, ভালোই আছে। এবং সেই সাথে কিন্তু একটা ব্রয়লার মুরগি এনেছি যেটা আমার ছেলে খেতে ভীষণ পছন্দ করে। তো এই মাছ মাংস দিয়ে কিন্তু আমি প্রায় 10-15 দিন হয়ে যাবে আমার। দেখা গেছে এই মাছটা দিয়ে হয়তো বা 4 দিন হবে আর এখানে মাংসটা দিয়ে 3 দিন। তো সেই সাথে কিন্তু সবজি ডিম চালিয়ে আর কি মাসের প্রথম 10টা দিন চালিয়ে নেব। তো এভাবেই কিন্তু আমি বাজার করি। দেখা যায় আজকাল যেহেতু একসাথে বাজার করি না, কারণ একসাথে বাজার করলে খুব বেশি তরতাজা খাওয়া যায় না, ফ্রিজে অনেকদিন থাকলে ভালোও লাগে না। তো এই কারণে কিন্তু এখানে মাছ মাংসের টুকিটাকি যে বাজার এনেছি ওটা দিয়ে 10 দিন চালাবো। তারপর আপনাদের ভাইয়া হয়তো বা খাসির মাংসের বাজারটা যেহেতু একটু এক্সপেন্সিভ হয়, একটু মানে বেশি দামি হয়, এই কারণে কিন্তু আপনাদের ভাইয়ের উপরই ওই মাথায় আর কি কাঁঠালটা ভাঙি। তো যাই হোক, এখানে মাছ মাংসের বাজার দেখিয়ে নিচ্ছিলাম। গত ভিডিওতে কিন্তু 15,000 টাকা একটা বাজেট দিয়েছিলাম এবং সেটা কিন্তু বাসা ভাড়া ছাড়া ছিল, শুধু বাচ্চাদের পড়াশোনা আর সংসার খরচ। তো এরপর কিন্তু অনেক আপুরা কমেন্ট করেছেন বাসা ভাড়া সহ আর কি 15,000 টাকার মধ্যে সংসার চালানোর একটা বাজেট দিতে। তো এই কারণে কিন্তু আজকে 15,000 টাকার মধ্যে বাসা ভাড়া সহ কিভাবে সংসার খরচ চালাবেন সেই নিয়ে কিন্তু আজকের ভিডিওটা সাজিয়েছি। এছাড়াও কিন্তু একটা ভিডিওতে কমেন্ট দেখলাম ফিরোজ আলম থেকে, একটা আপু বা ভাইয়া কমেন্ট করেছেন যে এত খরচের ভিড়ে কিভাবে সংসার খরচ কমাবেন, একদমই হিমশিম খাচ্ছেন। তো আপনাদেরকে বলবো, আপনার বাজেট ইনকাম যেমনই হোক, আপনার কি খরচ হয় সংসারের ওই খরচটা আর কি লিস্ট করবেন, খাতায় লিস্ট করবেন। মুখে হিসাব রাখলে কিন্তু কখনোই আপনি খরচ কমাতে পারবেন না। আপনারা খাতা কলমে লিখে তারপর কিন্তু খরচগুলো করবেন। তাতে করে দেখবেন আপনি একদম কিছু টাকা হলেও সেভ করতে পারবেন প্রথম এবং আপনি যদি এই লেখার অভ্যাসটা চালিয়ে যান, মানে আপনার কোথায় কি খরচ হলো, একদম দেখা যায় আপনার রিক্সা ভাড়াও যদি একটু খরচ হয় সেটাও আপনি খাতায় লিখে রাখবেন এবং পরের মাসে ওটা চেক করবেন। আপনি যখন খাতায় সব খরচ লিখে রাখবেন এবং পরের মাসে চেক করবেন, তখন কিন্তু দেখবেন আপনি কোথায় টাকা অপচয় করছেন বা আপনার টাকাগুলো কোথায় নষ্ট হচ্ছে সেগুলো একটু নিজে চেক করলেই বুঝতে পারবেন এবং পরের মাস থেকে আপনি সচেতন হলে ওই খরচগুলো কিন্তু আপনার কমে আসবে। আসলে এখন
আসলে এখন দেখা যায় সংসারে এত হাজার হাজার খরচ, দেখা যায় খাওয়া পড়া ছাড়াও এমন কিছু খরচ থাকে যে খরচগুলো কিন্তু আসলে সংসারে না করলেও হয় না, আবার করলেও দেখা যায় সংসার খরচ অনেক বেড়ে যায়। সংসারের লাগাম কিন্তু খরচের লাগাম তখন টেনে ধরা সম্ভব হয় না। তবে কিছু কৌশল আমি যে টিপসগুলো আমার ভিডিওতে শেয়ার করি, ওগুলো যদি আপনারা নিজেদের জীবনে প্রয়োগ করেন, দেখবেন কি আপনাদের কিন্তু খরচ এমনিতেই আস্তে আস্তে কমে আসবে। এই জন্য সংসারে হাজার খরচের ভিড়েও কিন্তু একদম হতাশ হবেন না, অধৈর্য হবেন না। নিজেদের খরচগুলো নিজেদের জীবনের আমি যে টিপসগুলো এই দিই সংসারের টুকিটাকি খরচের, ওই টিপসগুলো নিজেদের জীবনে কাজে লাগান, দেখবেন কি আস্তে আস্তে কিন্তু আপনি খরচ কমে আসবে এবং সংসারের খরচের লাগামও টেনে ধরতে পারবেন এবং টাকাও অল্প অল্প করে জমাতে পারবেন। তো এই জন্য বলবো একদমই অধৈর্য হওয়া যাবে না। সংসার খরচের যে লাগাম আপনি যদি টেনে ধরতে যান, তাহলে কিন্তু আপনাকে কিছু কৌশল অবশ্যই অবলম্বন করতে হবে। এমনি এমনি কিন্তু আসলে এত হাজার খরচের ভিড়ে আর জিনিসপত্রের এত দাম, তখন কিন্তু সংসার খরচ আসলে মেনটেন করা সম্ভব হয় না। এর জন্য সবসময় বলবো আপনার যেমনই বাজেট হোক, আপনি আগে বাজেট করেন। আপনার ইনকাম যেমনই হোক, যে আপনার কি কি লাগবে এই মাসে, তো ওই হিসেবে আপনি বাজার আজার করেন এবং সংসার চালান এবং কোথায় কি খরচ হচ্ছে সেটাও লিখে রাখেন। তো দুই ভাবে যদি আপনি এভাবে লিখে রাখেন, এক হচ্ছে বাজেট আর হচ্ছে আপনার খরচের হিসাব, তাহলে পরের মাসে চেক দিলে এমনি আপনার সংসার খরচটা এমনি দেখবেন কমে আসবে। তো এই যে এখানে কিন্তু গত ভিডিওতে আমি 15,000 টাকা একটা মানে বাজেট প্ল্যান দিয়েছিলাম এবং ওইটা কিন্তু বাসা ভাড়া ছাড়া ছিল। তো এই ভিডিওতে আবার মিম আক্তার আইডি থেকে একটা আপু আর কি বাসা ভাড়া সহ এবং আরো একটা আপু বাসা ভাড়া সহ 15,000 টাকা আর কি বাজেট প্ল্যান চাচ্ছিলেন। তো আপু মিম আক্তার আইডি থেকে একটা আপু আর কি কমেন্ট করে বলেছিলেন যে তার হাজবেন্ড একটা 15,000 টাকা বেতনের ছোট প্রাইভেট কোম্পানিতে হয়তো চাকরি করে, প্রাইভেটের আর কি ড্রাইভার। তো 15,000 টাকায় ঢাকা শহরে কিভাবে থাকবেন এবং শ্বশুর বাড়িতে তার আর কি 2,000 টাকা দেয়া লাগে। তা আসলে বাজেট প্ল্যান করতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যায়, তবে আপনাদের একটু সময় নষ্ট হলেও কষ্ট করে একটু দেখবেন, হয়তো বা আপনাদের কোনো উপকারে আসতে পারে। তো আসলে 15,000 টাকা এখন এমন একটা টাকা, খুব বেশিও না আবার খুব কমও না। আপনারা চেষ্টা করলে খুব যদি একটু চিপে কষ্ট করে থাকেন, তাহলে হয়তো বা আপনি দেখা যায় 15,000 টাকায় কিছু টাকা জমাতে পারবেন, খুবই কম হলেও পারবেন। তবে 15,000 টাকায় আসলে বাচ্চাদের পড়াশোনা এবং বাসা ভাড়া দিতে গেলে, ঢাকা শহরে থাকতে গেলে এই টাকা থেকে খুব বেশি সঞ্চয় করা আসলে সম্ভব হয়ে ওঠে না। তারপর যদি আবার শ্বশুর বাড়িতে দিতে হয়, তাহলে তো আরোই সম্ভব হয়ে ওঠে না। তো তারপর আমি চেষ্টা করেছি একটা বাজেট আর কি দেয়ার, যাতে করে অল্প কিছু টাকা হলেও সঞ্চয় করতে পারেন। তো 15,000 টাকায় আপুর বাজেটটা নিয়ে কিন্তু আজকের ভিডিওর মূল অংশে যাওয়ার আগে বলবো, যারা আসলে লাইক দিতে ভুলে গিয়েছেন তারা আবারও একটু প্লিজ আপুরা চেক করে লাইকটা দিবেন। তো আপু বলেছিলেন আপু শ্বশুর বাড়িতে 2,000 টাকা দিতে হয়। তো আপুর শ্বশুরকে যেহেতু 2,000 টাকা দিতে হয়, আগেই কিন্তু ওই টাকাটা ধরলাম। তো তারপর হচ্ছে বাসা ভাড়া করবেন আপনারা 3 থেকে 4 হাজার টাকার মধ্যে। আমি জানি না আপুরা যে এরিয়াতে থাকে ওই এরিয়াতে 3-4 হাজার টাকায় আসলে বাসা ভাড়া পাওয়া যায় কিনা, তবে সাবলেট থেকে হলেও মানে দুইজন যদি শেয়ার করে একটা বাসায় থাকেন, তাহলে 8,000 টাকা বাসা ভাড়া হলেও 4,000 দিলে কিন্তু হয়ে যায়। তো আপনারা সাবলেট থেকে হলেও চেষ্টা করবেন 3 থেকে 4 হাজার টাকার মধ্যে আপনাদের বাসা ভাড়াটা নেয়ার। কারণ আপনি আসলে যদি বলেন যে 3 থেকে 4 হাজার টাকার মধ্যে সম্ভব না, আপনি এই যে আপনার ইনকামটার দিকে তাকাবেন। আপনার ইনকাম হচ্ছে 15,000 টাকায়, এর মধ্যে তো আসলে অনেক বেশি যে বাসা ভাড়া দিয়ে আপনি থাকবেন সেটা তো সম্ভব না, তাহলে আসলে দেখা যায় না খেয়ে থাকতে হবে। তো যেহেতু দুইটা বাচ্চা আছে, না খেয়ে থাকাও কিন্তু সম্ভব না, এই কারণে খুব কষ্ট করে হলেও 3 থেকে 4 হাজার টাকার মধ্যে একটা বাসা ভাড়ায় থাকার চেষ্টা করবেন। তো তারপর হচ্ছে মুদি বাজার, এখন দ্রব্যমূল্যের যে দাম দেখা যায় 2500-2700 টাকার নিচে কিন্তু মুদি বাজার হয় না। যেহেতু আরো বাচ্চারা আছে, বাচ্চাদের দেখা যায় বিভিন্ন সময় খাবারও কেনা লাগে, নুডলস পাস্তা এগুলো কিন্তু বাচ্চাদের বায়না বা আবদারে থাকে, এই কারণে কিন্তু 3,000 টাকা মুদি বাজারে লেগেও যায়। আবার কোনো কোনো মাসে হয়তো আপনি 200-100 টাকা এখান থেকে জমাতেও পারবেন। তো তারপর হচ্ছে মাংস আপনি 1,000 টাকার মধ্যে হচ্ছে একদম স্রেফ ব্রয়লার মুরগি কিনবেন। 1,000 টাকার ব্রয়লার মুরগি কিনলে দেখা যায় আপনার 9-10 দিন কিন্তু অনায়াসে হয়ে যাবে। তারপর আপনি মাছ কিনবেন একদম কম দামি যে মাছ, 200 টাকা 300 টাকা কেজি ওই ধরনের মাছ কিনবেন, বা দেখা যায় একটু বেশি দামি মাছ কিনলেও অন্যান্য দিন ডিম বা সবজি দিয়ে চালিয়ে নেবেন। তো আমি এখানে ডিম বা সবজি ধরেছি 1,000 টাকার। এবং বিদ্যুৎ প্লাস জ্বালানি, আমি জানি না ওইখানে আপনাদের সিলিন্ডার গ্যাস নাকি
লাইনের গ্যাস, তো লাইনের গ্যাস হলে তো ভালো, জ্বালানি খরচটা বেঁচে যাবে। আর যদি সিলিন্ডার গ্যাস হয় তাহলে আপনি চেষ্টা করবেন সিলিন্ডার গ্যাস না করে আপনি কারেন্টের চুলায় রান্না করার, তাহলে হচ্ছে বিদ্যুৎ এবং জ্বালানি ১,০০০ টাকার মধ্যে হয়ে যাবে। এবং বাচ্চাদের পড়াশোনা, যেহেতু বাচ্চা ছোট এই কারণে বাচ্চাদের পড়াশোনা বাবদ কিন্তু ১,০০০ টাকা ধরেছি। এছাড়াও যদি বাচ্চাদের পড়াশোনার পিছনে ওরকম খরচ নাও থাকে তাহলেও কিন্তু আপনি এই ১,০০০ টাকা আপনার জরুরি প্রয়োজনে রেখে দেবেন, যেহেতু চিকিৎসা খরচ আছে এবং বাচ্চারা বাসায় থাকলে আসলে হাবিজাবি অনেক খরচ থাকে বা মেহমান অতিথি বিতিথি এগুলো কিন্তু লেগেই থাকে। তো এর জন্য ১,০০০ টাকা জরুরি প্রয়োজনে রাখবেন। যদি খরচ হয়তো হবে, না হলে আপনি সঞ্চয়ের খাতে রেখে দেবেন। আর এখানে সঞ্চয় ধরেছি ১,০০০ টাকা। যেহেতু এতগুলো খরচ, এর মধ্যে কিন্তু আসলে খুব বেশি সঞ্চয় করা সম্ভব না। তবে সম্ভব না হলেও একটু কৌশলী হবেন। আপনি যদি এখানে বাসা ভাড়াটা একটু কমাতে পারেন, ধরেন ৩৫০০ টাকা বা ৩,০০০ টাকা, তাহলে কিন্তু আপনার এখানে ১,০০০ টাকা বেঁচে যায় বা ৫০০ টাকা বেঁচে যায়। তারপর হচ্ছে মুদি বাজার, কোনো মাসে দেখবেন আপনি ২৭০০ টাকার মুদি বাজার করতে পারবেন। তখন কিন্তু আপনি এখানে ২ থেকে ৩০০ টাকা, ২০০ বা ৩০০ টাকা কিন্তু জমাতে পারবেন। এছাড়াও আপনি যদি এখানে মাছ মাংস আসলে এর থেকে কমে হয় না। আপনার সবজিটা যদি আপনি একটু হিসেব করে ধরেন, প্রতি সপ্তাহে আপনি ৫০ টাকার সবজি কিনলেন বা প্রতি সপ্তাহে আপনি ১০০ টাকার সবজি কিনলেন, তাহলে হচ্ছে আপনার ৪০০ টাকার ৪ সপ্তাহ সবজিতে কিন্তু হয়ে যায়। বাকি ৬০০ টাকা আপনি যদি ডিম দিয়ে চালান তাহলে কিন্তু আপনি মাছ মাংস ডিম খেয়ে বাচ্চাদের নিয়ে সুন্দরভাবে দিনগুলো পার করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনি বিদ্যুৎ খরচটা শীতের সময় অত কিন্তু আসে না। শীতের সময় আপনার বিদ্যুৎ বিল কিন্তু কমে আসবে, তখন কিন্তু টাকাটা ২০০-৩০০ টাকা ১০০ টাকা যা হোক আপনি জমিয়ে রাখার চেষ্টা করবেন। এছাড়াও বাচ্চাদের পড়াশোনা বা জরুরি প্রয়োজনে না লাগলে তখন ওই টাকাটাও জমিয়ে রাখার চেষ্টা করবেন। এভাবে করে কিন্তু আপনি দেখা যায় ১,৫০০ থেকে ২,০০০ টাকাও হয়তোবা কোনো মাসে সেভ করতে পারবেন, বিশেষ করে শীতের দিনগুলোতে। কারণ শীতের দিনে সবজির দাম কম থাকে, বিদ্যুৎ বিল কম আসে। তো ওই হিসেবে আরকি বললাম যে আপনি কিন্তু একটু বেশি চাইলেও সঞ্চয় করতে পারবেন। তো এভাবে যদি বাজেট করে আপনারা খরচ করেন তাহলে আমার মতে যে আপনারা অল্প করে হলেও কিন্তু প্রতি মাসে সংসার খরচের লাগাম টেনে ধরে একটু হলেও টাকা জমাতে পারবেন। এছাড়া আসলে ১৫,০০০ টাকা খুব বেশি টাকা না। একটা সংসার আজকাল শহরে দেখা যায় জল পানিও কিনে খাওয়া লাগে। তো এমন অবস্থায় কিন্তু ১৫,০০০ টাকায় আরকি সংসার চালাতে, বাচ্চাদের পড়াশোনা, বাসা ভাড়া দিয়ে তখন কিন্তু খুব বেশি জমানো সম্ভব হয়ে ওঠে না। তারপরও অল্প কিছু হলেও আমার মতে মানে আপনারা জমিয়ে রাখবেন। আসলে জমানোটা হচ্ছে একটা অভ্যাসের ব্যাপার। আপনি ১,০০০ টাকা না হোক, আপনি যদি ৫০০ টাকাও জমাতে পারেন তাও জমিয়ে রাখবেন। আপনি যদি ২০০ টাকা মাসে জমাতে পারেন সেটাও জমিয়ে রাখবেন। আস্তে, আস্তে অভ্যাসটা তৈরি করুন। এছাড়াও কিন্তু অনেক আপুরা যারা হিমশিম খান, একদমই জমাতে পারেন না, তারা আপনাদের খরচটা খাতায় লিখে রাখবেন। এভাবে খাতায় লিখে রাখবেন এবং মাসের শুরুতে একটা বাজেট করবেন। তাহলে কিন্তু দেখবেন আপনি আস্তে, আস্তে টাকা জমাতে ঠিকই পারবেন এবং কোথায় আপনার একটু বেশি টাকা খরচ হচ্ছে সেই টাকাটা আপনি পরের মাসে চেক করলেই কিন্তু পেয়ে যাবেন। এছাড়া মিম আক্তার আইডির এই আপুকে বলব, আপু আপনি হচ্ছে প্রথমেই আপনি মাসের শুরুতে যখন টাকাটা পাবেন তখনই এই ১,০০০ টাকা আগেই মানে সঞ্চয়টা আপনার উঠিয়ে রাখবেন, সরিয়ে রাখবেন আলাদা করে। তারপর এখান থেকে বাজেট করে আস্তে, আস্তে আবার খরচ করবেন এবং আপনি আপনার সংসারে কি, কি লাগে সেগুলো সব একটা লিস্ট করবেন। তারপর এই খরচটা করবেন ১৪,০০০ টাকার মধ্যে। আর ১,০০০ টাকা একদম সরিয়ে রাখবেন। মনে করবেন এটা একদম খরচের লিস্টে চলে গেছে, মানে একদম খরচ হয়ে গেছে, এটা মনেই রাখবেন না। আর বাকি যে ১৪,০০০ টাকা, এই ১৪,০০০ টাকায়ও চেষ্টা করবেন অল্প, অল্প করে ২০০, ১০০ যেভাবে পারেন জমিয়ে রাখতে। তাহলে দেখবেন কিন্তু আপনি এই ১৫,০০০ টাকার মধ্যেও অল্প কিছু টাকা সঞ্চয় করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।